নেগেটিভ ডিভাইডেড বাই সামথিং পজিটিভ কি হবে? পুরাটা কি নেগেটিভ হবে না? জি স্যার। আবার এটার ভ্যালু কি হবে? এটা হলো নেগেটিভ, এটার ভ্যালু কি হবে? এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটাও হবে একটা নেগেটিভ ভ্যালু, না নেগেটিভ না, এটা হবে পজিটিভ ভ্যালু। উপরে হচ্ছে -16 এর জন্য নেগেটিভ হয়ে যাবে, আর নিচে -12 এর জন্য নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ নেগেটিভ কাটাকাটি দিয়ে কি হবে? পজিটিভ। পজিটিভ হবে। আর এটা হচ্ছে পজিটিভ, তার মানে সাইন গুলো যদি আমি দেখি, এইটা পজিটিভ 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 নেগেটিভ পজিটিভ পজিটিভ, তার মানে কয়বার সাইন চেঞ্জ হলো? দুইবার সাইন চেঞ্জ হয়েছে। কয়বার সাইন চেঞ্জ হয়েছে? দুইবার। দুইবার। তাহলে মোট পোল ছিল 5টা, 5টা পোলের মধ্যে 2টা পোল ডান পাশে থাকবে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এই যে দেখো, উইথ 2 poles in the right half plane, এখানে একটা অল্টারনেট সিস্টেম দেখানো হয়েছে। আমরা অল্টারনেট সিস্টেমে না যাই, আমরা জেনারেলটাতেই যাই। তুমি যদি এপসাইলনটাকে নেগেটিভ হিসেবে ধরতা তাহলেও কোনো সমস্যা হতো না, একই অ্যান্সার পাইতা, তুমি দুইবার সাইন চেঞ্জ পাইতা। এপসাইলনটাকে খুব শূন্যের খুব কাছাকাছি যদি নেগেটিভ ভ্যালু হিসেবে ধরতা তাহলে প্রবলেম হতো না। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, রাউথ টেবিল উইথ রোজ অফ জিরোস, আমাদের এটা হচ্ছে লাস্টটা। এটা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে এইটা, এটা আর এটা কিন্তু সেম না, এইটা আর এটা সেম না, বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে আমি দেখলাম মোট পোল আছে 8টা। তাহলে এখন রাউথ টেবিল বসায়, কিভাবে বসাবো? 1 3 10 24 48 96, 1 3 10 24 48 96, এরপর 128 192 128 128 192 128। এরপরে আমরা রাউথ টেবিল গুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পর একটা পর্যায়ে দেখা যাবে যে s⁵ এর রো এর সবগুলো এলিমেন্ট 0 হয়ে গেছে। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0। তাহলে আমাকে ফেরত যেতে হবে ইভেন পলিনোমিয়াল। আমি তোমাদের জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু আমার মনে হয় অ্যান্সার পাবো না, বা একজন দুজনের মনে থাকবে। ইভেন পলিনোমিয়াল অর্থাৎ s⁵ এর আগের রোতে ফেরত যেতে হবে, s⁵ এর রোতে যেতে হবে। সেখানে আমি দেখতেছি 1 8 32 64 আছে, সেইগুলা নিয়ে এই ইভেন পলিনোমিয়ালটা ক্রিয়েট করে ফেলতে হবে। s⁵ প্লাস 8 s⁴ প্লাস 32 s² প্লাস 64, এটা হচ্ছে ইভেন পলিনোমিয়াল। সেটাকে একবার s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে এই সংখ্যাগুলো পাচ্ছি 6 32 64 0। এখন এই যে রো গুলো 0 ছিল সেখানে এই নতুন সহগগুলো বসায় দেই, 6 32 64 0। বসানোর পরে এগুলাকে আবার শর্টকাট করছে, 3 দিয়ে ভাগ করে দিছে, 3 16 না 2 দিয়ে ভাগ করে দিছে, 3 16 32 0 করার পর আবার বাকিটা কমপ্লিট করেছে। বাকিটা কমপ্লিট করার পর এখন আমাদের দেখতে হবে যে ইভেন পলিনোমিয়াল থেকে হাউ মেনি টাইমস এটা চেঞ্জ হয়েছে, কয়বার? ইভেন পলিনোমিয়াল থেকে চেঞ্জ হয়েছে 2বার, এই পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ। ইভেন পলিনোমিয়ালের আগে একবারও চেঞ্জ হয় নাই। তার মানে মোট পোল সংখ্যা হচ্ছে 8টা। 8টার মধ্যে ইভেন পলিনোমিয়ালের মধ্যে পোল আছে 6টা, আর বাকি 2টা হচ্ছে রেগুলার পোল। তো সেই রেগুলার পোলে কোনো সাইন চেঞ্জ নাই, মানে তারা দুইজনই বাম পাশে আছে। আর 6টা ইভেন পলিনোমিয়াল রুটের মধ্যে আমরা জানি ইভেন পলিনোমিয়াল পোলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা জোড়ায় জোড়ায় থাকে এবং তারা সিমেট্রিক থাকে। অরিজিনাল এক্স মাঝখানের মাঝবিন্দু বরাবর তারা সিমেট্রিক থাকে। তাহলে তারা যদি সিমেট্রিক থাকে, আমি দেখতেছি যে ইভেন পলিনোমিয়ালের 6টা পোলের মধ্যে ছয়টা পোলের মধ্যে 2বার সাইন চেঞ্জ হচ্ছে। তার মানে 2টা পোল থাকবে ডান পাশে। 2টা পোল থাকবে কি ডান পাশে, কি বোঝা যাচ্ছে? 2টা পোল থাকবে কি ডান পাশে। তাহলে যেহেতু আমরা জানি ইভেন পলিনোমিয়াল সবসময় সিমেট্রি মেনটেন করে, তাহলে ডান পাশে যদি 2টা পোল থাকে তাহলে বাম পাশেও 2টা পোল থাকবে, তা না হলে সিমেট্রি মেনটেন হবে না। কি বোঝা যাচ্ছে?
জি স্যার। তাহলে 6টা ইভেন পোলের মধ্যে 2টা ডান পাশে 2টা বাম পাশে, আরো বাকি থাকে 2টা, সেই 2টা কোথায় থাকবে বলো তো? সেই 2টা থাকবে জে ওমেগা এক্সিসে। কোথায় থাকবে? জে ওমেগা এক্সিস। জে ওমেগা এক্সিসে। তাহলে রেগুলার পোলের মধ্যে লেফট, জেনারেলি লেফট হাফ পোলের মধ্যে কয়টা থাকতেছে? আচ্ছা দেখো, 6টা ইভেন পলিনোমিয়ালের মধ্যে 2টা থাকতেছে রাইট হাফে, 2টা থাকছে লেফট হাফে, আর 2টা থাকতেছে জে ওমেগা এক্সিসে। আর অন্যান্য যে 2টা পোল ছিল সেই 2টা কোথায় ছিল? একবারও সাইন চেঞ্জ হয় না, তার মানে কোথায় আছে? লেফট প্লেন। লেফট হাফে। তার মানে মোট 8টা পোলের মধ্যে 4টা থাকলো লেফট হাফ প্লেনে, 2টা থাকলো রাইট হাফ প্লেনে, 2টা থাকলো জে ওমেগা এক্সিসে। জে ওমেগা। The system is stable নাকি unstable? আনস্টেবল। The system is unstable. ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমি কি তোমাদের এই অঙ্কটাও বলে দিছিলাম নাকি? বলছিলাম তো মনে হয়। না স্যার। এই অঙ্কটাও তো মনে হয় লাস্ট ক্লাসে আমরা কভার করছি। না, কভার করার কথা। আচ্ছা, স্টেবিলিটি ডিজাইন ভিয়া রাউথ হরউইটজ। তো এখানে বলছে যে রেঞ্জ অফ কে বের করো। এখানে একটা ফরওয়ার্ড গেইন আছে কে, এইটার রেঞ্জটা বের করো যেই রেঞ্জের জন্য, এবং বলছে যে অ্যাজিউম করে নাও কে হচ্ছে পজিটিভ। তো কে যদি পজিটিভ হয়, কে রেঞ্জটা বের করো যেটার জন্য সিস্টেমটা স্টেবল হবে, আনস্টেবল হবে, অথবা মার্জিনালি স্টেবল হবে। স্টেবল হবে, আনস্টেবল হবে, অথবা মার্জিনালি স্টেবল হবে। তো এই ফরওয়ার্ডটাকে নিয়ে আমি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটাকে বের করে নিই। আমি যদি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা বের করি, বের করার পরে আমি রাউট টেবিলটা জেনারেট করি। এই হচ্ছে আমার রাউট টেবিল, কি তাই না? এখানে রাউট টেবিলটা জেনারেট করলাম, কি বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন এইটা পজিটিভ, এটাও পজিটিভ, এই ভ্যালুটা কে নিজেও পজিটিভ, কে নিজেও পজিটিভ। তাহলে এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে সিস্টেমটা কি স্টেবল, একবারও সাইন চেঞ্জ হয় নাই। কি ঠিক বলছি নাকি? জি স্যার। আচ্ছা, যদি তাই হয়, এটাকে যদি পজিটিভ বলতে হয়, এটাকে পজিটিভ বলতে হলে কি বলতে হবে? যে কে এর ভ্যালু 1386 থেকে কম। জি স্যার। যদি কে এর ভ্যালু 1386 থেকে কম হয়, তাহলে আমি বলতে পারি যে অল টার্মস ইন দ্য ফার্স্ট কলাম উইল বি পজিটিভ। কি ঠিক না? জি স্যার। জি স্যার। তার মানে সিস্টেমকে স্টেবল থাকতে হলে কে এর রেঞ্জ হবে হচ্ছে কে 1386 থেকে কম হইতে হবে। কি ক্লিয়ার তো নাকি? জি স্যার। আচ্ছা, যদি কে এর ভ্যালু 1386 থেকে বেশি হয়, তাহলে এই পুরো ভ্যালুটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। জি স্যার। যদি তাই হয়, যদি নেগেটিভ হয়ে যায়, তখন কি হবে? এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে কয়বার সাইন চেঞ্জ হচ্ছে? একবার। দুইবার। পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ। পজিটিভ। তার মানে কে যখন 1386 থেকে বড়, তখন দুইবার সাইন চেঞ্জ হচ্ছে। কয়বার সাইন চেঞ্জ হচ্ছে? দুইবার সাইন চেঞ্জ হচ্ছে। দুইবার সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে দুইটা পোল থাকবে ডান সাইড, রাইট হাফ প্লেনে, রাইট হাফে, এবং একটা থাকবে লেফট হাফে। তার মানে সিস্টেমটা কি হবে? আনস্টেবল। 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 তার মানে আমি দুইটা রেঞ্জ বের করে ফেললাম। কে যদি 1386 থেকে ছোট হয় তাহলে স্টেবল হবে, যদি 1386 থেকে বড় হয় তাহলে হবে
আনস্টেবল। আনস্টেবল। আর কে যদি 1386 এর সমান, তাহলে এটা উপরেরটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? 0। তাহলে জি স্যার। এইটা 0, এটা যখন 0 হয়, আবার এই 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 ভ্যালুটাও কি 0 না? 0। তাহলে Zero. এই পুরা রো কি হয়ে গেল? 0 হয়ে গেল না? জি স্যার। তাহলে আমাদের কোথায় যেতে হবে? ইভেন পলিনোমিয়াল রাগের বানাতে প্লেন। জি স্যার। ইভেন পলিনোমিয়ালটা তাহলে কি হবে? 18s স্কয়ার প্লাস কে, জি স্যার। তাই না? এটা না 18s স্কয়ার প্লাস কে হবে না ইভেন পলিনোমিয়াল? জি স্যার। জি স্যার। কে এর ভ্যালু কত? যেহেতু কে এখন আমরা বলতেছি কত, কে ইকুয়ালস টু 1386। 1386, তাহলে ইভেন পলিনোমিয়াল হবে 18s স্কয়ার প্লাস কে বা 1386। এরপর এটাকে একবার ডিফারেন্সিয়েট করো, কি পাবা? 36s আর 0। তাহলে এই দুইটা সহগ 36s, 36 বসাবা এখানে, এখানে 0 বসবে। 36 স্যার। বসানোর পরে এটাকে আবার কমপ্লিট করবা, এখানে আসে হচ্ছে 1386 ই আসে। এখানে দেখো কে এর বদলে আমি বসাবো কত? 1386 বসাবো। এখানে কত স্যার। ছিল? কে ছিল? 13 এখানে বসাবো 1386। 1386। এখানে 36 হইলে এটা হয় হচ্ছে 1386। আমি যদি জেনারেলি করে আসি তাহলে এটা হবে কত? 1386। 1386 হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে ইভেন পলিনোমিয়াল থেকে কয়বার সাইন চেঞ্জ হচ্ছে? এই এস এস স্কয়ার থেকে কয়বার সাইন চেঞ্জ হচ্ছে? একবারও সাইন চেঞ্জ হয় না। একবার। হইছে একবারও? না স্যার। একবারও হয় নাই। সবগুলা তার লেফট মানে অফ। এই ইভেন পলিনোমিয়ালে পোল আছে দুইটা, তিনটা পোলের মধ্যে ইভেন পলিনোমিয়ালে পোল আছে দুইটা এবং একবারও সাইন চেঞ্জ হয় না। তার মানে তারা কোথায় আছে? জে ওমেগা এক্সিসে আছে। সেই দুইটা পোল কোথায় আছে? ওমেগা এক্সিস। এবং আর যে পোলটা সেটা আছে বাম পাশে। কারণ সাইন চেঞ্জ তো হয় নাই, হইছে সাইন চেঞ্জ? না স্যার। তাহলে এই সিস্টেমটা এখন কি হবে? স্টেবল, আনস্টেবল নাকি মার্জিনালি স্টেবল? একটা পোল বাম পাশে আর দুইটা পোল জে ওমেগা এক্সিসে, তাহলে এটা কি স্টেবল, মার্জিন। মার্জিনালি স্টেবল। মার্জিনালি স্টেবল? এখানে তাহলে লিখছে দেখো যে সিন্স কোনো সাইন চেঞ্জ হয় না ইভেন পলিনোমিয়াল থেকে, এস স্কয়ার রো থেকে শেষ পর্যন্ত কোনো সাইন চেঞ্জ হয় নাই, তার মানে তার দুইটা রুটই আছে জে ওমেগা এক্সিসে, আর রিমেইনিং রুটে আছে লেফট হাফ প্লেনে। তার মানে the system is marginally stable। তার মানে এখানে যেটা বের করতে বলছে কে এর রেঞ্জ গুলা, তাহলে ফাইনালি তোমরা অ্যানসারটা লিখতে পারো এইভাবে, the range for k to be stable হবে হচ্ছে k has to be less than এত, to be unstable k has to be greater than এত, আর to be marginally stable k has to be equal to 1386। কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এখানে আমাদের চ্যাপ্টার 6 শেষ। আমি এটা শেষ করছিলাম গত ক্লাসে, আমার যতদূর মনে আছে। ঠিক আছে, আমি মাঝখানে তিনটা এক্সাম্পল হয়তো দেখাই নাই গতদিন ক্লাসে, এটা আজকে দেখাই দিলাম, তোমাদেরও রিকলের দরকার ছিল। আজকে ক্লাসটা বেশিক্ষণ নিব না। চ্যাপ্টার 7 এ দেখো, চ্যাপ্টার 7 এর নাম কি? চ্যাপ্টার 7 এর নাম হচ্ছে চ্যাপ্টার 7 কি স্যার লাস্ট চ্যাপ্টার স্যার? না, চ্যাপ্টার 8 আছে। তো চ্যাপ্টার 7 হচ্ছে স্টেডি স্টেট এরর্স। চ্যাপ্টার 7 হচ্ছে স্টেডি স্টেট এরর্স। আমরা শুরু থেকে বলে আসছি, আমরা কন্ট্রোল সিস্টেমের বিভিন্ন জিনিস ধাপে ধাপে শেখার চেষ্টা করতেছি। প্রথমে চ্যাপ্টার 2 তে শিখেছি ম্যাথমেটিক্যাল মডেলিং ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে, ট্রান্সফার ফাংশন যাকে বলে। চ্যাপ্টার 3 তে শিখেছি টাইম ডোমেনে ম্যাথমেটিক্যাল মডেলিং, এটাকে বলতো স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। চ্যাপ্টার 4 এ শিখেছি অ্যানালাইজিং অফ টাইম রেসপন্স, অর্থাৎ টাইম রেসপন্সকে কিভাবে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারকে কিভাবে ওই যে জিটা ওমেগা এন
আন্ডার ড্যাম রেসপন্স, এগুলা করে আমরা কিভাবে শিখেছি যে সেটার ওভারশুট কিরকম হয়, রাইস টাইম কিরকম হয়, তাই না? এই জিনিসগুলো শিখছি, বোঝা যাচ্ছে? টাইম ডোমেন sir. অ্যানালাইসিস জি, স্যার। করলাম চ্যাপ্টার 4 এ। চ্যাপ্টার 5 এ আমরা ব্লক ডায়াগ্রাম রিডাকশন করলাম বা সিগন্যাল ফ্লো ডায়াগ্রাম শিখলাম, সিগন্যাল ফ্লো গ্রাফ শিখলাম, সেটাকে কিভাবে রিডিউস করা যায় মেসনের রুলের সাহায্যে সেটা শিখেছি। চ্যাপ্টার 6 এ শিখলাম হচ্ছে স্টেবিলিটি ইনফরমেশন, খুবই ইম্পর্টেন্ট যে একটা সিস্টেম কি স্টেবল নাকি আনস্টেবল, পোলের ভ্যালুগুলো এক্স্যাক্টলি কোথায় আছে সেটা না জেনেও আমরা বলতে পারি রাউট টেবিলের মাধ্যমে যে পোলগুলো আসলে কোথায় আছে, ডান পাশে, বাম পাশে নাকি ইমাজিনারি এক্সিসে। এখন আসলাম চ্যাপ্টার 7 এ। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আমার কন্ট্রোল সিস্টেমে, সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর বের করা। কিভাবে স্টেডি স্টেট এরর আমি বের করতে পারি আমার কন্ট্রোল সিস্টেমের স্টেডি স্টেট এরর। স্টেডি স্টেট এরর মনে আছে? ওই যে একটা লিফটের এক্সাম্পল প্রথম চ্যাপ্টারে দেখাইছিলাম, যে লিফটটা 4 নাম্বার ফ্লোরে যে শেষ না হয়ে একটু নিচে যে শেষ হইলো, তার মানে স্টেডি স্টেটে গেল। তার মানে ওখানে যে দুইটা ইনপুট আর ফাইনাল স্টেডি স্টেট ভ্যালুর মধ্যে যে পার্থক্য, এটাকে কি বলে? Steady state error. Steady state error. Steady state error is the difference between the input and the output for input আর আউটপুটের পার্থক্য। আউটপুটটা তো একটা ট্রানজিয়েন্ট স্টেটে গিয়ে ফাইনালি স্টেডি স্টেটে যায়। তো এই আউটপুট বলতে আসলে স্টেডি স্টেট আউটপুটটা বুঝাইছে। কি বোঝা যাচ্ছে? For Yes, sir. a prescribed test input as t tends to infinity, তার মানে হচ্ছে একটা টেস্ট ইনপুটের জন্য আমাকে দেখতে হবে ইনপুট আর আউটপুটের পার্থক্য যখন t tends to infinity। t tends to infinity তে বোঝাচ্ছে যে স্টেডি স্টেট আউটপুটটা। তো আমাদেরকে জানতে হবে কিছু টেস্ট ওয়েভ ফর্ম। টেস্ট ওয়েভ ফর্ম গুলো আমরা চ্যাপ্টার 1 এও দেখছি। এই যে এটা হচ্ছে স্টেপ ওয়েভ ফর্ম, এটা হচ্ছে র্যাম্প ওয়েভ ফর্ম, এটা হচ্ছে প্যারাবোলিক ওয়েভ ফর্ম। স্টেপ হচ্ছে টাইম ডোমেনে ফাংশনটা হচ্ছে 1, র্যাম্পে হচ্ছে টাইম ডোমেনে ফাংশনটা হচ্ছে t, প্যারাবোলা হচ্ছে 1/2 t স্কয়ার। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসে 1/s, র্যাম্পেরটা আসে 1/s স্কয়ার, প্যারাবোলাটা আসে 1/s কিউব। কি বোঝা যাচ্ছে? জি স্যার। যেমন দেখো, ধরো একটা স্টেপ ইনপুট দেওয়া হয়েছে একটা সিস্টেমে, আর দুইটা পসিবল আউটপুট দেখানো হলো। ইনপুটটা হচ্ছে স্টেপ এরকম, এটা হচ্ছে আউটপুট 1, এটা হচ্ছে আউটপুট 2। বোঝা যাচ্ছে যে প্রথম আউটপুটের জন্য স্টেডি স্টেট এরর হচ্ছে 0, আর সেকেন্ড আউটপুটের জন্য স্টেডি স্টেট এরর হচ্ছে এই পার্থক্যটা। কি বোঝা যাচ্ছে? আউটপুট 1 হ্যাজ 0 স্টেডি স্টেট এরর আর আউটপুট 2 হ্যাজ আ ফিনাইট স্টেডি স্টেট এরর। এটাকে বলতেছে আউটপুট 2 এর জন্য স্টেডি স্টেট এরর, ইনপুট আর আউটপুটের পার্থক্য। আর আউটপুট 1 এর জন্য কোনো পার্থক্য নাই, তার মানে স্টেডি স্টেট এরর হচ্ছে 0। কি তাই না? জি স্যার। স্টেডি স্টেট এরর কে আউটপুট 2 এর জন্য স্টেডি স্টেট এরর কে কিভাবে প্রকাশ করতেছে দেখো, e2 ব্র্যাকেটের মধ্যে ইনফিনিটি, মানে e ইনফিনিটি দিয়ে বোঝানো হয় স্টেডি স্টেট এরর। এরর ইনফিনিটি মানে এরর এট টাইম ইকুয়ালস টু ইনফিনিটিতে যে এরর, সেটা হচ্ছে e ইনফিনিটি। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এরপর মনে একদম করো, ইয়াতে যায় জি স্যার। হ্যাঁ মানে স্যার একদম স্টেডি স্টেটে যা পরে আর কি স্যার ডিফারেন্স। একদম স্টেডি স্টেটে যাওয়ার পরে। এরপর মনে করো ইনপুটটা দেওয়া হলো র্যাম্প। এই যে র্যাম্প, এই যে দাগটা, এটা হচ্ছে ইনপুট, এই যে ইনপুট, ঠিক আছে? এখন এখানে 3টা স্টেডি স্টেট এরর আছে, 3টা আউটপুট আছে। এক হচ্ছে আউটপুট হচ্ছে এই যে এটা দেখো, এই যে এটা এই মাঝখানেরটা দেখা যাচ্ছে, এই আউটপুট 1। জি স্যার, ইনপুটের সাথে কোনো ইয়া নাই, পরবর্তীতে মিলে গেছে। ফার্স্টে একটু ডিভাইড করলো, ডিভাইড করে একটা সময় গিয়ে সে ইনপুটের সাথে মার্জ করলো। তাহলে আউটপুট 1 এর জন্য স্টেডি স্টেট এরর কি হবে?
0 0, ভেরি গুড। আর এটা হচ্ছে আউটপুট 2, আউটপুট 2 এর জন্য স্টেডি স্টেট এরর কি হবে? যে E2 এই যে পার্থক্য এইটা, তার মানে আউটপুট 2 এর জন্য একটা স্টেডি স্টেট এরর আছে এবং সেটা হচ্ছে একটা ফাইনাইট স্টেডি স্টেট এরর। ফাইনাইট না? জি স্যার আউটপুট 3 টা দেখো এমন ভাবে আছে যে ইনপুট এইদিকে চলে যাচ্ছে, আউটপুট এইদিকে চলে যাচ্ছে। তাহলে কখনো ইনফিনিটিতে গিয়ে যে স্টেডি স্টেট এররটা হবে সেটা কি হবে? ফাইনাইট হবে নাকি ইনফাইনাইট হবে? কারণ এই Infinite. এররটা কিন্তু বাড়তেছে সময়ের সাথে। এই এররটা কিন্তু সময়ের সাথে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছো? জি স্যার তার মানে আউটপুট 3 এর জন্য স্টেডি স্টেট এররটা হচ্ছে ইনফাইনাইট। কি ঠিক আছে? জি স্যার এরর যদি একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন থাকে আরএস টিএস, এখানে যদি একটা মানে তোমার ট্রান্সফার ফাংশন ক্লোজ লুপ মানে বাম পাশে আরএস আছে আর ডান পাশে সিএস আছে, আর কিছু নাই। বাম পাশে আরএস ট্রান্সফার ফাংশন টিএস, ডান পাশে সিএস, যদি তাই হয় সেটার জন্য এরর কিভাবে বের করে? ইএসটা কিভাবে বের করে? ইনপুট আরএস বিয়োগ আউটপুট সিএস। দেখো এখানে কি ইএস ইকুয়ালস টু কি? ইনপুট আরএস বিয়োগ সিএস না? এরর স্যার। হচ্ছে ইনপুট আর আউটপুটের পার্থক্য, রাইট? আর এখানেও এরর হচ্ছে ইনপুট আর, এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ক্যারেক্টার আবার যোগ করে দিচ্ছি এটা ফিডব্যাক সিস্টেমের জন্য। এটা কিন্তু এই যে ফরওয়ার্ড, এটা কিন্তু ক্লোজ লুপ না, টিএস না, এখানে কিন্তু ফরওয়ার্ড জিএস দেওয়া আছে। এটার জন্য এরর কি? ES equals to RS minus CS, দুইটার CS জন্যই ES equals to RS minus সিএস CS। কি বোঝা যাচ্ছে? জি স্যার আচ্ছা, steady state error in terms of TS 7.3 এর A তে যাই। এটা তো দেখলাম, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। আমরা দেখলাম ES equals to RS minus CS, কিন্তু CS আমরা জানি RS into TS। obviously CS হচ্ছে RS এর সাথে TS গুণ করলে কি পাওয়া যায়? CS পাওয়া যায়। RS এর সাথে TS গুণ করলে কি পাওয়া যায়? CS পাওয়া যায়। তো CS টা এখানে RS TS এখানে যদি বসায় দিই তাহলে আমি পাই হচ্ছে ES equals to RS 1 minus TS। জাস্ট প্রতিস্থাপন করলাম, প্রতিস্থাপন করে পাওয়া গেল এটা। কি ঠিক আছে? ES টা পাওয়া গেল কি? RS into 1 minus TS। বুঝতে পারতেছো? Yes. জি স্যার Yes, sir. আচ্ছা, তো আমাদের লাগবে এটা হচ্ছে ES টা হচ্ছে এররের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এররের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কিন্তু আমার লাগবে হচ্ছে ইটি। ওখান থেকে লাগবে ইটি এবং টি ইকুয়ালস টু ধরতে হবে ইনফিনিটি, তাহলে আমি পাবো হচ্ছে কি? স্টেডি স্টেট এরর। কারণ আমার স্টেডি স্টেট এরর হচ্ছে ই ইনফিনিটি, ছোট হাতের ই, টি ইকুয়ালস টু ইনফিনিটি। তো ছোট হাতের ই টি ইকুয়ালস টু ইনফিনিটির জন্য আমি কি জানবো? এইটা জানতে হবে, এইটা থেকে ইনভার্স ল্যাপ্লাস করে ইটি নিয়ে আসতে হবে, তাই না? কি বোঝা যাচ্ছে কি বলতেছি? জি স্যার তো আমার এই যে ই ইনফিনিটি বের করার জন্য একটা থিওরাম আমি ইউজ করি। কে কথা বলতেছে? ই ইনফিনিটি বের করার জন্য আমি একটা থিওরাম অ্যাপ্লাই করব, সেটাকে বলা হয় হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরাম। ফাইনাল ভ্যালু থিওরাম হচ্ছে এমন একটা থিওরাম যে তুমি যদি এফ ইনফিনিটি বের করতে চাও, এই থিওরামটা বলে এটা হচ্ছে আর কিছুই না, লিমিট s টেন্ডস টু 0 s fs।
কিভাবে হচ্ছে আমার জানার দরকার নাই, আমি খালি এটা মুখস্থ করি যে আমার ফাইনাল ভ্যালু থিওরামটা বলে হচ্ছে একটা ফাংশনের টাইম ডোমেনে ইনফাইনাইটের ভ্যালুটা হচ্ছে তাকে এস ডোমেনের রেসপন্সকে এস দিয়ে গুণ করে লিমিট এস টেন্ডস টু 0 করে ফেলা। কি বুঝতে পারছো? এটা হচ্ছে কি বলে ফাইনাল ভ্যালু থিওরাম। এখন তোমার কাছে কি আছে? ইএস আছে, তুমি চাচ্ছ কি এটা বের করতে? তাহলে এটা ফাইনাল ভ্যালু থিওরাম কি বলে? তোমাকে এটা করতে হবে। কি বুঝতে পারতেছো? বুঝতে পারছো নাকি? জি স্যার। এইটা থেকে বের করতে হলে তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে এটা যদি করো তাহলে এস ইএস করে এস টেন্ডস টু 0 বসায় দিতে হবে। তাহলে এস ইএস করো, এস ইএস করো, তাহলে এস এখানে চলে আসবে, এস আর এস 1 মাইনাস টিএস। জি স্যার। এটা এস এস টেন্ডস টু 0 হবে। এখানে কি হবে? এটা হবে এস টেন্ডস টু, হবে এস টেন্ডস টু 0, লিমিট এস টেন্ডস টু 0 হবে। আচ্ছা যাই হোক, তো এক্সাম্পল 7.1 এ স্টেডি স্টেট এরর বের করতে বলছে ফিগার 7.3 এর জন্য, যখন টিএস হচ্ছে এত। 7.3 এর এটা কোথায়? এইখানে, এইটা। এখানে টিএস এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, টিএস এর ভ্যালু হচ্ছে এইটা। তো আমরা জানি টিএস হচ্ছে আরএস মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস টিএস, কি তাই না? টিএস হচ্ছে আরএস মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস টিএস। কি বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। বলছে ইনপুট হচ্ছে ইউনিট স্টেপ, তার মানে আরএস হচ্ছে 1 বাই এস। তাহলে আরএস ইনটু 1 মাইনাস টিএস করলে ইএস পাওয়া যাবে, এটা হচ্ছে ইএস। এটা পেয়ে গেলাম। এটা পেয়ে যাওয়ার পরে আমাকে কি করতে বলছে? এরর বের করতে বলেছে। এররটা যদি বের করতে চাও, এরর হচ্ছে এস এর ভ্যালু 0 ধরবা, লিমিট দিবা, আর এস ইনটু ইএস। তাহলে ইএস এর সাথে যদি এস গুণ করি তাহলে এই নিচের এসটা কাটা চলে যাচ্ছে না? জি স্যার। নিচের এস কাটা চলে যাচ্ছে, আর এস এর ভ্যালুগুলো তুমি 0 বসায় দাও। 0 বসায় দিলে উপরে আসে হচ্ছে কত? 5, আর নিচে আসে 10। তাহলে কত আসে ভ্যালুটা? 1/5, 1/2। কি তাই না? বোঝা যাচ্ছে কি করা হয়েছে? এখানে টিএস এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, আরএস এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। তাহলে তুমি ইএস এর ভ্যালুটা বের করবা এই ফর্মুলা ইউজ করে। এরপর তোমাকে এইটা বের করতে হবে হচ্ছে ইউজিং ফাইনাল ভ্যালু থিওরাম। এইটা কি বোঝা যাচ্ছে? তুমি যখন ইএস বের করে ফেলতে পারবা তার সাথে এস গুণ করে দিবা, লিমিট এস টেন্ডস টু 0 হবে। এখানে ভুল দিছে, এটা এস টেন্ডস টু 0 হবে, ইনফিনিটি না। ওকে, বোঝা গেল নাকি? জি স্যার। আচ্ছা, এখন ব্যাপারটা ছিল, একটা ছিল এটা ছিল জেনারেল রিপ্রেজেন্টেশন যদি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন থাকে। আমার যদি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন না থাকে, আমার যদি এইভাবে থাকে, ফিডব্যাক সিস্টেমে এই জিএস দেওয়া আছে, বুঝছো? তাহলে আমি কিভাবে এরর বের করব? বোঝা যাচ্ছে কি বলছি? যদি আমার ফরমেশনটা এইভাবে থাকে, ওকে, ঠিক আছে? যদি ফরমেশনটা এভাবে থাকে জি স্যার। তখন আমার ওই ওই ছবিটার থেকে ইএস ইকুয়ালস টু আরএস মাইনাস সিএস, আবার সিএস হচ্ছে ইএস ইনটু জিএস। এটা যদি আমি বসাই দিই তাহলে আমি পাই হচ্ছে ইএস হচ্ছে আরএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস। সিমিলারলি ফাইনাল ভ্যালু থিওরাম ইউজ করে ই ইনফিনিটি কিভাবে পাবো? লিমিট এস টেন্ডস টু 0 এস ইএস, এস ইএস, তাই না? তাহলে ইএস এর সাথে কি গুণ হয়ে যাবে? একটা এস গুণ হয়ে যাবে। এই যে দেখো এস গুণ হয়েছে,
বুঝতে পারছো? জি স্যার। বোঝা যাচ্ছে? আবার বলি, এইটার জন্য তোমার ইএস বের হলো এটা, তাহলে তুমি এরর বের করবা ই ইনফিনিটি ইকুয়ালস টু লিমিট এস টেন্ডস টু 0 এস ই এস, তার মানে এটা যা আছে তার সাথে এস গুণ হবে, এই যে এস গুণ হইলো, আর লিমিট এস টেন্ডস টু 0। জি কি স্যার। বোঝা যাচ্ছে? আচ্ছা, গুড। গুড, তো দেখো এস আর এস 1 প্লাস জিএস, তো আমার যদি স্টেপ ইনপুট হয়, তাহলে আর এস কি হবে? 1 বাই এস, তাহলে উপরে কি এস আর 1 বাই এস কাটাকাটি যে শুধু 1 থাকবে, জি তাই স্যার। না? এটা আবার ভালো করে খেয়াল করো, এখানে উপরে এস এর ফাংশন আছে, নিচে 1 প্লাস জিএস এর মধ্যে এস এর ফাংশন হচ্ছে জিএস, তাহলে উপরে যখন কাটাকাটি যে 1 চলে যাচ্ছে আর নিচে থাকতেছে 1 প্লাস জিএস, তাহলে লিমিটটা 1 এর মধ্যে তো আর যায় না, কিসের মধ্যে যাবে লিমিটটা? জিএস এর মধ্যে যাবে, তাহলে জিনিসটা এরকম হবে না? এরকম হচ্ছে না? আচ্ছা, যদি এরকম হয়, আমার যদি এই স্টেডি স্টেট এররটাকে যদি আমার 0 পেতে হয়, এই স্টেডি স্টেট এররটাকে যদি 0 পেতে হয়, তাহলে কি করতে হবে? এই নিচের পুরা ভ্যালুটাকে কি হইতে হবে? ইনফিনিটি হতে হবে না? এই ভগ্নাংশের হর যদি ইনফিনিটি হয়, তাহলেই না এই জিনিসটা পুরাটা 0 হবে। এম আই কারেক্ট? এই ভগ্নাংশের ডিনোমিনেটরটা যদি ইনফিনিটি হয়, তাহলেই না পুরা ভগ্নাংশটা 0 হয়ে যাবে, তাই না? জি স্যার। আর যদি ডিনোমিনেটরটা 0 হয়, তাহলে কি হবে? পুরোটা কি ইনফিনিটি হয়ে যাবে না? জি স্যার। আমরা সবসময় চাই যে আমার এররটা কি হোক, ইনফিনিটি হোক নাকি 0 হোক? 0। 0 হোক। তার মানে আমার এরর 0 হতে হলে এই ডিনোমিনেটরকে হইতে হবে ইনফিনিটি, আর এই ডিনোমিনেটরটা কখন ইনফিনিটি হবে? যখন এই পার্টটা ইনফিনিটি হবে। কি ঠিক বলছি নাকি? জি স্যার। ডিনোমিনেটরটা কখন ইনফিনিটি হবে? যখন এই পার্টটা ইনফিনিটি হবে। আচ্ছা, এখন দেখো, তার মানে লিমিট এস টেন্ডস টু 0 জিএস, তার মানে এখন জিএস এর মধ্যে যাই। জিএস হচ্ছে একটা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, তার উপরে আছে পোল, উপরে আছে 0, যেমন 01 02, নিচে আছে n সংখ্যক পোল, p1 p2 থেকে n পর্যন্ত আছে, না n সংখ্যক পোল না, অনেকগুলা পোল আছে এখানে, n সংখ্যক বলা যাবে না, যাই হোক। এখন এস এর ভ্যালু যদি তুমি 0 বসায় দাও, এস এর ভ্যালু যদি 0 বসায় দাও, এস এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কি হবে? এই সিস্টেমের জন্য নিচের পুরো ডিনোমিনেটর 0 হয়ে যাবে না? যদি তোমার জিএস এই ফর্মে থাকে, জিএসটা যদি এই ফর্মে থাকে, এই যে এখানে যে ফর্মটা আছে এই ফর্মে যদি জিএসটা থাকে এবং এস এর ভ্যালু যখন তুমি 0 বসাবা, তখন কি এই ডিনোমিনেটর 0 হয়ে যাবে না? জি স্যার। ডিনোমিনেটর যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরা জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে না? জি স্যার। তার মানে হচ্ছে আমার এররকে যদি 0 করতে হয়, তাহলে এই ডিনোমিনেটরকে করতে হবে ইনফিনিটি। এই ডিনোমিনেটরটাকে যদি ইনফিনিটি করতে হয়, তাহলে অবশ্যই এইখানে এই ফরম্যাটটা থাকতে হবে, অ্যাটলিস্ট একটা হইলেও পোল অরিজিনে থাকতে হবে। এটার মানে কি, যে একটা পোল আছে -p1 এ, একটা পোল আছে -p2 তে, এবং n সংখ্যক পোল আছে কোথায়? 0 তে। n সংখ্যক পোল আছে কোথায়? 0।
তে স্যার। জিরোতে। যদি এই s টু দি পাওয়ার n টা যদি নাই থাকে তাহলে কি এই নিচের ভ্যালু s এর ভ্যালু যদি তুমি শূন্য বসাও তাহলে এই ডিনোমিনেটরের ভ্যালু কি জিরো হবে? না স্যার, P1 হবে না। আর এই ডিনোমিনেটরের ভ্যালু জিরো হবে না তাহলে এইটার ভ্যালু ইনফিনিটি হবে না। আর এইটার ভ্যালু ইনফিনিটি না হলে এররের ভ্যালুও জিরো হবে না। হবে না। হবে না। তার মানে এররের ভ্যালু যদি জিরো হতে হয় তাহলে অবশ্যই এক বা একের অধিক পোল ইন জিএস কোথায় থাকতে হবে? এক বা একের Zero. অধিক পোল কোথায় থাকতে হবে? অরিজিনে থাকতে হবে। কোথায় থাকতে হবে? Origin. অরিজিনে থাকতে হবে। আচ্ছা, তো বেসিক্যালি এইগুলো, এটা তো জিএস তো আর আসল পোল লোকেশন দেয় না। এইখানে এস থাকার মানে হচ্ছে, এখানে এস বা এস স্কোয়ার বা এস কিউব থাকার মানে হচ্ছে ইন্টিগ্রেটর থাকা। কি থাকা? Integrator. ইন্টিগ্রেটর থাকা। বুঝতে পারতেছো? ফরওয়ার্ড পাথে ইন্টিগ্রেটর থাকা। আবার বলি, এই যে এটা হচ্ছে একটা গেইন কে, আর এটা হচ্ছে কে বাই এস। কে বাই এস, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে নিচে একটা এস আছে আর এখানে এস নাই, তাই না? জি স্যার। এই নিচে এস থাকার মানে হচ্ছে ফরওয়ার্ড পাথে একটা ইন্টিগ্রেটর আছে, কারণ ইন্টিগ্রেটরের ইন্টিগ্রেশনকে ল্যাপ্লাস করলেই 1/s পাওয়া যায়। বোঝা যাচ্ছে? জি স্যার। আর ডিফারেন্সিয়েশনকে ল্যাপ্লাস করলে কি পাওয়া যায়? এস পাওয়া যায়। জি স্যার। চ্যাপ্টার 1 এ যে তোমরা ওই ল্যাপ্লাসের টেবিলটা দেখবা তাহলে বুঝতে পারবা কি বলছি। কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার। জি স্যার। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ইন্টিগ্রেটর নাই কোনো, এখানে একটা ইন্টিগ্রেটর আছে ফরওয়ার্ড পাথে। এবং আমরা যদি এই দুইটার এরর বের করি, যেহেতু এখানে একটা ইন্টিগ্রেটর আছে, এইটার স্টেডি স্টেট এরর হচ্ছে 0. 0। আর এইটার স্টেডি স্টেট এরর 0 হয় নাই, কারণ এখানে ইন্টিগ্রেটর নাই। তাই এটার স্টেডি স্টেট এরর হচ্ছে 5. নাই। কি বুঝতে পারতেছো? জি স্যার। বুঝছি স্যার। জি স্যার। তার মানে আমরা বুঝলাম যে স্টেপ ইনপুটের জন্য, এটা হচ্ছে স্টেপ ইনপুটের জন্য। স্টেপ ইনপুটের জন্য যদি আমার স্টেডি স্টেট এররটাকে দেখো, স্টেপ ইনপুটের জন্য স্টেডি স্টেট এররটাকে এইভাবে প্রকাশ করতেছে, এই ই এর নিচে লিখছে কি? স্টেপ। তাহলে স্টেপ ইনপুটের জন্য আমার স্টেডি স্টেট এরর হতে হলে অবশ্যই অ্যাট লিস্ট একটা ইন্টিগ্রেটর থাকতে হবে ফরওয়ার্ড পাথে। At least one pure integration must be present in the forward path. কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যদি আমি ইনপুটটা চেঞ্জ করে এখন র্যাম্প ইনপুট দেই, র্যাম্প ইনপুটের জন্য আরএস হচ্ছে 1/s², তাহলে এই পুরাটা হয়ে যাবে s ইন্টু 1/s², তাই না? তার মানে এখানে কাটাকাটি যাওয়ার পর একটা এস থেকে যাবে, সেই এসটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। নিচে আসলে 1 এর সাথে গুণ হয়ে এস হয়ে যাবে, এটা এসডিএস হয়ে যাবে। বুঝতে পারতেছো? জি স্যার। এখানে একটা এস থেকে যাচ্ছে, সেটা নিচে এসে এইভাবে করতেছে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এই এররটাকে যদি 0 হতে হয় তাহলে এই নিচের অংশটাকে কি হইতে হবে? আচ্ছা দেখো, এস যদি এস ইকুয়ালস টু যদি 0 বসায় দাও তাহলে তো এটা 0 হয়ে যায়, তাহলে থাকে কি? খালি এই পার্টটা থাকে না? জি স্যার। তাহলে এই পুরা এররটাকে যদি 0 হতে হয় তাহলে নিচের পার্টটাকে হইতে হবে ইনফিনিটি। কি হইতে হবে? নিচের পার্টটাকে ইনফিনিটি। ইনফিনিটি হইতে হবে। নিচের পার্টটাকে যদি ইনফিনিটি হতে হয়, দেখো লিমিট এসজিএস, এসজিএস কে ইনফিনিটি হইতে হবে। এসজিএস কে যদি ইনফিনিটি হতে হয় তাহলে অবশ্যই এসজিএস কে যদি ইনফিনিটি হতে হয়
এখানে যদি একটা ইন্টিগ্রেটর থাকে সেটা কি এস এর সাথে কাটাকাটি চলে যাবে না এসজিএস যখন মাল্টিপ্লাই করবা? এখানে স্যার। যদি একটা এস থাকে, একটা ইন্টিগ্রেটর থাকে, এস আছে শুধু, এন এর ভ্যালু 0, এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1, তাহলে এস আর এসজিএস যখন করব এস আর এস টা কাটাকাটি চলে যাবে না? জি স্যার। জি স্যার। এসডিএস করব যখন, এই যে এই এসডিএস যখন করব লিমিট এটা, তখন এই এস আর এই এস টা কাটাকাটি চলে যাবে। যদি কাটাকাটি চলে যায় তাহলে এস এর ভ্যালু যখন 0 বসাবো আমার ডিনোমিনেটরে একটা ফাইনাইট ভ্যালু চলে আসবে না? 0 তো আসবে না, কি আসবে? ফাইনাইট ভ্যালু আসবে না? জি স্যার। জি স্যার। যদি এখানে ফাইনাইট ভ্যালু চলে আসে তখন কিন্তু আমার এই জিনিসটার ইনফিনিটি হচ্ছে না। এটা কি ইনফিনিটি হচ্ছে? না স্যার, ফাইনাইট হবে। ফাইনাইট হবে। তার মানে তখন এররের ভ্যালুও ফাইনাইট হয়ে যাবে। এররের ভ্যালু কি হবে? ফাইনাইট ছিল স্যার। ফাইনাইট হয়ে যাবে। তার মানে এই এররটা 0 হবে না। কিন্তু এই এরর অর্থাৎ এই র‍্যাম্প এররটাকে যদি আমি 0 করতে চাই বা এইটাকে যদি আমি ইনফিনিটি করতে চাই তাহলে এইখানে যে n এর ভ্যালু সেটাকে অবশ্যই 1 এর বেশি হইতে হবে। এখানে যদি s স্কয়ার থাকে তাহলে এই sgs কে s স্কয়ার যদি থাকে তাহলে এই s টা কিন্তু একটা s কে কাটতে পারবে, আরেকটা s থেকে যাবে না এখানে। জি স্যার। তো তাহলে কি দুইটা ইন্টিগ্রেটর লাগবে? এক্স্যাক্টলি। তার মানে র‍্যাম্প ইনপুটের জন্য যদি আমার এররকে 0 হতে হয় তাহলে অতি অবশ্যই অ্যাট লিস্ট কয়টা ইন্টিগ্রেশন থাকতে হবে? দুইটা। ফরওয়ার্ড পাথে কয়টা ইন্টিগ্রেশন থাকতে হবে? দুইটা। দুইটা ইন্টিগ্রেশন থাকতে হবে। কি বুঝতে পারতেছো? জি স্যার। সিমিলারলি যদি অ্যাট লিস্ট দুইটা ইন্টিগ্রেশন থাকে তাহলে অবশ্যই সেই এররটা 0 হয়ে যাবে। সিমিলারলি প্যারাবোলিক ইনপুটের জন্য যখন আরএস হচ্ছে এত তখন এররটা হয় 1/লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার gs। এখন আবার এইটাকে ইনফিনিটি করার জন্য অতি অবশ্যই অ্যাট লিস্ট তিনটা ইন্টিগ্রেটর থাকতে হবে, অ্যাট লিস্ট তিনটা ইন্টিগ্রেটর থাকতে হবে ফরওয়ার্ড পাথে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে আমি বুঝলাম হচ্ছে আমার ইনপুটের উপর ভিত্তি করে আমার এরর গুলো 0 করার জন্য কন্ডিশনটা কি, যে আমার ফরওয়ার্ড পাথে কিছু ইন্টিগ্রেটর থাকতে হবে। ওকে, জি স্যার। তখন আমি জি স্যার। স্টেপ কি ইন্টিগ্রেশন আমি তো করছি না, এখানে ইন্টিগ্রেটর আছে, ধরে নাও, তুমি পেঁচায়ও না মোসাদ্দেক। তোমার যখনই জিএস এর নিচে একটা এস থাকবে, যখনই জিএস এর নিচে একটা এস থাকবে লাইক দিস, তখনই ধরে নিবা যে এখানে ইন্টিগ্রেটর আছে। তুমি তো জিএস নিয়ে, তুমি তো এস ডোমেনে কাজ করতেছো, টাইম ডোমেনে কি আছে না আছে অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা তো তুমি জানো না। তুমি তো খালি ট্রান্সফার ফাংশন নিয়ে কাজ করতেছো, তোমার কাজ তো সহজ। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে সামারি হচ্ছে যে আমি যদি স্টেপ বের করতে চাই তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে। স্টেপ ইনপুটের জন্য যদি আমি, আমার জিএস দেওয়া আছে, আমি যদি স্টেপ ইনপুটের জন্য স্টেডি স্টেট এরর বের করতে চাই, দেখো এখানে কি একটাও ইন্টিগ্রেটর দেওয়া আছে? না স্যার। এখানে একটা ইন্টিগ্রেটরও আছে? না স্যার। নাই। তাহলে কোনোটার জন্যও কি আমি স্টেপ ইনপুটের জন্য কি 0 এরর পাবো, বা র‍্যাম্প বা প্যারাবোলা কোনো ইনপুটের জন্য কি 0 পাবো? না স্যার। পাবো না স্যার, ফাইনাইট পাবো, ফাইনাইট এরর। তাহলে স্টেপ ইনপুটের জন্য আমি পাচ্ছি একটা ফাইনাইট ভ্যালু 5/21। র‍্যাম্প ইনপুটের জন্য আমি পাচ্ছি হচ্ছে ইনফাইনাইট এরর। এরর কি পাচ্ছি? ইনফাইনাইট। ইনফাইনাইট। প্যারাবোলা ইনপুটের জন্য আমি কি পাবো? এরর ইনফাইনাইট। তো দেখো এররের কিন্তু তিনটা সূত্র। একটা স্টেপ ইনপুটের জন্য এররের সূত্র হচ্ছে, rs ডিভাইডেড বাই 1 প্লাস
লিমিট s টেন্ডস টু 0 gs। এই যে এররের সূত্রগুলো আছে এইভাবে দেখো, এইটা হচ্ছে এররের সূত্র ফর স্টেপ ইনপুট 1/1 প্লাস লিমিট s এত। র্যাম্পের জন্য এইটা হচ্ছে এররের সূত্র, আর প্যারাবোলিক ইনপুটের জন্য এইটা হচ্ছে এররের সূত্র। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন ওরা বলছে যে 5ut এর জন্য বের করো। 5ut হচ্ছে স্টেপ ইনপুট, তার সাথে গুণ আছে কি 5, তার মানে এখানে একটা 5 থাকবে। কি বোঝা যাচ্ছে? 1 এর জায়গায় কি হবে? 5 এরপরটা বলছে 5tut। tut তে বোঝায় র্যাম্প, র্যাম্পকে আবার গুণ দেওয়া হয়েছে কি দিয়ে? 5 দিয়ে। তাই এর পরেরটার উপরে রাখছে কি 5। কি বোঝা যাচ্ছে? 1 এর জায়গায় কি আছে? 5 5। এরপরটা 5t স্কয়ার ut, সেটার জন্য হয়ে যাচ্ছে 10 আছে উপরে। এটা কত আছে? 10। কেন? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? 300 প্যারাবোলিকের জন্য এখানে 10 হয়ে গেল কেন? 5t স্কয়ার ut ছিল, 10 কেন হইলো? 367 এ আসি। যদি লাভ টাচ করলে 2x হয়, x স্কয়ার দিয়ে দেখো, লাভ করলে 2x। দেখো এটা করো, t স্কয়ার ut আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু কত? 2। sn প্লাস 1 মানে 2 ডিভাইডেড বাই s কিউব। এই জায়গায় ভুল আছে, এটা হবে হচ্ছে প্লাস 1, n প্লাস 1 হবে, উপরে যাবে। এই প্লাস 1টা কোথায় যাবে? উপরে, sn প্লাস 1 হবে। কি বুঝতে পারতেছো? জি স্যার। এটা একটু নোট করে নাও, এখানে ভুল আছে। এটা হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, জি স্যার। তাহলে আগে একটা 5 ছিল, 5 আর উপরে 2 কি গুণ করে কত হয়ে যায়? 10 হয়। এবার বুঝছো কেন 10 হচ্ছে? জি স্যার। ঠিক আছে। জি স্যার। 5tut দিলে কিন্তু 5/s স্কয়ারই হয়, আর 5ut দিলে কিন্তু 5/s হয়। কিন্তু 5t স্কয়ার ut দিলে 10 ডিভাইডেড বাই s কিউব হয়ে যায়, 10/s কিউব হয়ে যায়। কি বোঝা যাচ্ছে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো, আমরা যে বলতেছি নিচে s থাকার মানে হচ্ছে ইন্টিগ্রেশন থাকে। এই যে দেখো, ft কে ল্যাপ্লাস করলে fs পাই, ft কে একবার ডিফারেন্সিয়েট করে ল্যাপ্লাস করলে sfs পাই, যদি আমার ইনিশিয়াল কন্ডিশন 0 হয় sfs পাই। আর ft কে ইন্টিগ্রেট করে ল্যাপ্লাস করলে কি পাই? fs বাই s। fs বাই s। তাহলে একটা নিচে s থাকার মানে কি? সেটাকে কি করা হয়েছে? ইন্টিগ্রেশন করা হয়েছে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আর এই যে এখানে দেখো ফাইনাল ভ্যালু থিওরাম, কোনো কিছুর টাইম ডোমেনে ইনফাইনাইট ভ্যালু, ইনফাইনাইট t ইকুয়ালস টু ইনফিনিটিতে টাইম ডোমেনের ভ্যালুটা বের করতে চাইলে কি করতে হবে? ফ্রিকোয়েন্সি ডোমেনকে s দিয়ে গুণ দিয়ে s টেন্ডস টু 0 বসা দিতে হবে। বোঝা গেছে? জি স্যার। বাকিরা কথা বলো না কেন? জি স্যার, বোঝা গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরে কালকে পরশুদিন আবার এখান থেকে শুরু করব। আচ্ছা স্যার আমাদের চ্যাপ্টার 8 পর্যন্ত শেষ করবেন বলছিলেন যে স্যার, আর কয়টা ক্লাস থাকতে পারে স্যার?
দেখি চ্যাপ্টার 7 আশা করি তো নেক্সট উইকের মধ্যে শেষ হবে। নেক্সট উইকে একটা এক্সট্রা ক্লাস করা লাগতে পারে। স্যার পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কি? পরীক্ষা এখন তোমাদের অনলাইনে হয়ে যেতে পারে, এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত হয় নাই। ইউজিসির কাছে অনুমতি যদি পাওয়া যায়, ইউজিসি যদি বলে অনলাইনে সেমিস্টার ফাইনাল নিয়ে নেওয়ার জন্য, তাহলে থিওরি গুলার পরীক্ষা অনলাইনে হয়ে যেতে পারে। আর যদি ইউজিসি অনুমতি না দেয় তাহলে সেক্ষেত্রে ভার্সিটি খোলার পরে পরীক্ষা হবে, নতুন সেমিস্টার শুরু হয়ে যেতে পারে পরে আবার, এইভাবেই। মানে স্যার নতুন সেমিস্টার ক্লাস চলবে, এরপরে আবার ভার্সিটি খুললে এই সেমিস্টার পরীক্ষা হবে। হ্যাঁ, আর আর ল্যাব গুলা ভার্সিটি খোলার আগে হবে না, ভার্সিটি খুললে এরপর ল্যাব হবে। বুঝতে পারতেছো কি বলছি? জি স্যার। এখনো ডিসিশন হয় না। ইউজিসি যেভাবে বলবে সেভাবে ভার্সিটি করবে। ইউজিসি যদি বলে আপনারা পরীক্ষা নিয়ে থিওরি কোর্সগুলো শেষ করে দেন, তাহলে আমরা সেটাই করব, ভার্সিটি সেটাই করবে। যদি বলে যে না পরীক্ষা এভাবে নেওয়া যাবে না, প্রপার পরীক্ষা নিতে হবে, তাহলে সেটাকে মুলতবি রেখে নতুন সেমিস্টার শুরু করে দেওয়া হবে, যেটা যখন শুরু হওয়ার কথা নতুন সেমিস্টার। বুঝতে পারছো? জি স্যার। মানে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, হ্যাঁ, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যখন ক্লাস শুরু হওয়ার কথা নতুন সেমিস্টার শুরু করে দেওয়া হবে আর কি স্যার। সরি আমি কথা শুনতেছি না। মানে স্যার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যখন শুরু হবে স্যার ও বলতেছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী। তাহলে বলো, অন্য কেউ যদি ওর কথাটা শুনো বলো। স্যার ও কি বলতেছে বলতেছে? একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কি ক্লাস শুরু হবে? এইটাও এখনো বুঝছো ডিসিশন হয় নাই তো, একাডেমিক ক্যালেন্ডার এখন মানে এখনো এই বিষয়ে ফাইনাল ডিসিশন হয় নাই। আমরা ইনস্ট্রাকশন পেয়েছি যে এই সপ্তাহ আর পরের সপ্তাহের মধ্যে আমাদের